আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। পুরো নতুন একটা চ্যাপ্টারের এমসিকিউ আমরা দেখব, বোর্ডের এমসিকিউ। তো তোমরা আশা করি পাশেই থাকবা এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। অনেকে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছে, স্যার এটা কী হবে, ওটা কী হবে, এবং অন্য সাবজেক্টগুলো নিয়ে ভিডিও বানান, বাট আলটিমেটলি আমি সময় পাচ্ছি না জন্য বানাচ্ছি না। কিন্তু আশা করি তোমাদের কথা রাখার চেষ্টা করব এবং নিত্য নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলো আমরা প্রথমে অনুশীলনের চ্যাপ্টার 3 অর্থাৎ রসায়নের যে চ্যাপ্টার 3 আছে সেই চ্যাপ্টার 3 অনুশীলনের প্রশ্নগুলো প্রথমে দেখব, তারপরে আমরা বোর্ডের কোশ্চেনগুলোতে যাব। এই যে বোর্ডের কোশ্চেনগুলো নিচে আছে, আমরা বোর্ডের কোশ্চেনগুলো তারপরে দেখব। এতে তোমাদের বোর্ডের কোশ্চেন সম্পর্কে খুবই ভালো ধারণা হবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো প্রথম কোশ্চেনটা দেখি আমরা। জেট একটি মৌল যার প্রোটন সংখ্যা 111 এবং ভর সংখ্যা 252, কোনটি দ্বারা পরমাণুটিকে প্রকাশ করা যায়? পরমাণুটিকে প্রকাশ করা যায় 252 আর ডিভাইডেড বাই 111। এটা ডিভাইডেড বাই না, এটাকে আমরা আসলে পড়বো কি এইভাবে, যেমন কি আমরা যখন করছিলাম, আমি জানি না যে তোমরা আসলে কয়জন জানো বা জানো না। এটা হচ্ছে কি, মনে রাখবা উপরে ভর সংখ্যা, নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা। উপরে ভর সংখ্যা, তাহলে এখানে দেখো ভর সংখ্যা 252 আর আমি নিচে বললাম পারমাণবিক সংখ্যা, কিন্তু এখানে দেওয়া আছে প্রোটন সংখ্যা। বাট আমরা কিন্তু এটা জানি যে প্রোটন সংখ্যা যেটা, পারমাণবিক সংখ্যা সেটা, ইলেকট্রন সংখ্যাও কিন্তু সেটা, বাট ইলেকট্রন সংখ্যা হয় মাইনাস, আর প্রোটন সংখ্যা যত পারমাণবিক সংখ্যাও ঠিক তত। এই জন্যই আমরা পারমাণবিক সংখ্যা 111 দিলাম, ঠিক আছে? আর বাকিগুলো তোমরা পড়ে নেবা, আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা। পরের কোশ্চেনটা দেখো, 2 নম্বরটা। এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? কোন মৌলটা? এক্স মৌলটা। হ্যাঁ, এখানে এক্স প্রতীকী অর্থে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়, এটা এমনি একটা অর্থ হিসেবে দেখাচ্ছে, কিন্তু আসলে এটা এক্স দিয়ে কোনো মৌল নাই, ঠিক আছে? এইটা বোঝাচ্ছে। আচ্ছা, এই কোশ্চেনটা কীভাবে করবো বলো তো দেখি। এই কোশ্চেনটা করতে হবে কি, আমাদেরকে 25 এর শতকরা পরিমাণ কত? 25, তার মানে আমাদের 146 × 25 দিয়ে গুণ করতে হবে। আবার 154 তার সাথে প্লাস করে 154 × 75 দিয়ে গুণ করতে হবে। আর ডিভাইডেড বাই কত দিতে হবে? কার্বন 12 আইসোটোপের ভর। কার্বন 12 আইসোটোপের ভর, ভরটা দিয়ে তুমি যখন ক্যালকুলেশন করবা, আই থিঙ্ক এখানে যেহেতু 152 দেওয়া, তার মানে অ্যান্সার 152 আসবে, ঠিক আছে? এটা তোমরা নিজেরা করবা। তার মানে কি 25 অর্থাৎ শতকরা পরিমাণের সাথে তোমার আইসোটোপের যে ভরটা দেওয়া আছে, এই ভরটার সাথে শতকরা পরিমাণটা গুণন করতে হয়। আবার যোগ করে আরেকটা যে ভর আছে দেওয়া, সেটার সাথে আবারও শতকরা পরিমাণটা গুণ করতে হয়। এখন কথা হচ্ছে, তোমার এখানে আমি যদি 50 দেই, এখানে যদি 20 দেই, আর এখানে যদি 30 দিই, তাহলে কিন্তু 3বার করতে হবে কাজটা যোগ করে, ঠিক আছে? আচ্ছা, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। না বুঝলে পরে আমি আরও একটা প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর যদি 4.482 গুণন 10⁻⁻23 গ্রাম হয়, তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এর আপেক্ষিক পারমাণবিক ভরের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, মৌলের একটি পরমাণুর ভর। তাহলে মৌলের একটি পরমাণুর ভর কত আমাদের কিন্তু অলরেডি দেওয়া আছে, যে 4 পয়েন্ট, দেখো আমি দেখাচ্ছি, দেওয়া আছে যে 4.482 × 10⁻⁻23। এইটা কিন্তু দেওয়া আছে, এবং আমরা কার্বন 12 আইসোটোপের ভরের মান কিন্তু জানি। তো কার্বন 12 আইসোটোপের ভর কত? 1/12 বা 1.66 × 10⁻⁻24 গ্রাম। তো এইটা কাটাকাটি করলে আমরা পাবো 27। এখন বলো তো 27 কোন মৌলটা হবে? 27 মৌলটা হবে অ্যালুমিনিয়াম, ঠিক আছে? কারণ অ্যালুমিনিয়ামের ভর আমরা জানি 27। 1 থেকে 30 পর্যন্ত ভর তোমরা মুখস্থ করবে। এইটা হচ্ছে তোমাদের প্রথম নির্দেশনা, যে 1 থেকে 30 পর্যন্ত পরমাণুর প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এবং সিম্বল সবগুলাই মুখস্থ লাগবে। আচ্ছা, অ্যালুমিনিয়াম 27 আর 13 সংকেতটির মৌলের প্রোটন সংখ্যা দিচ্ছে 13। আচ্ছা, এটার প্রোটন সংখ্যা কি 13? হ্যাঁ, অবশ্যই এর প্রোটন সংখ্যা 13, কারণ আমরা জানি পারমাণবিক সংখ্যা যেটা, এর প্রোটন সংখ্যাও সেটা, তার মানে 13, ঠিক আছে? আমি একটা কলম নিয়ে নিই। হ্যাঁ, তাহলে এই যে প্রোটন সংখ্যাও তাহলে আমরা বুঝতেছি 13। তারপরে এই যে প্রোটন সংখ্যা দেওয়া আছে, এই যে প্রোটন সংখ্যা 13, ঠিক আছে? ভর সংখ্যা হচ্ছে 27। হ্যাঁ, ভর সংখ্যা 27, কোনো সমস্যা নেই। ইলেকট্রন সংখ্যা 10। আচ্ছা, হিসাব করো তো, ইলেকট্রন সংখ্যা কি 10? আমি কি বলছি, প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত কিন্তু নেগেটিভ, বাট এখানে দিছে 10, এখানে ইলেকট্রন সংখ্যা কিন্তু হওয়া লাগতো 13, তার মানে এটা হচ্ছে না, তার মানে কিন্তু অ্যান্সার কি 1 আর 2, বুঝছো? মানে অ্যান্সার 1 আর 2। আচ্ছা, সেই সাথে সাথে আমরা কিন্তু কি করলাম,
না এখন আমরা বোর্ডের কোশ্চেনে আসিনি। আচ্ছা 5 নম্বর কোশ্চেনটা একটু দেখো, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। আমি বলছি 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ লাগবেই, এর বিকল্প কিছু নাই, ঠিক আছে, এর বিকল্প কোনো কিছু নাই। তো 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ লাগবে। আচ্ছা পরেরটাতে আসো, এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? আমরা কি জানি, কে শেল, এল শেল, এম শেল, এন শেল। তাহলে কে এল এম এন এইভাবে আসে না, কে এল এম এন। তাহলে উপস্তর সংখ্যা কয়টা থাকে? 4টা থাকে, তাই না? কে এল এম এন, তার মানে এন মানে কি 4, এন মানে হচ্ছে প্রধান শক্তি স্তরের মান 4। তাহলে তুমি হিসাব করো যে 4-এ কয়টা থাকে? 4-এ উপশক্তি স্তর কি কি থাকে বলো তো? 4s, 4p, 4d, 4f, এফ পর্যন্ত। এই যে এখানে কিন্তু সুন্দর করে লিখে দিছে, ঠিক আছে, 4s, 4p, 4d, 4f, এই 4টা। এবং কোনটাতে কত করে থাকে সেটা কি তোমরা জানো? এটা বলে রাখতেছি, দেখো এসে থাকে 2টা, এসে থাকে কয়টা? এসে থাকে 2টা, পিতে থাকে 6টা, ডিতে থাকে 10টা এবং এফে থাকে 14টা। এফে থাকে কতটা? এফে থাকে 14টা। এটা খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা এবং 7 নম্বর কোশ্চেনটা দেখো, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ভর 21। স্ক্যান্ডিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? আচ্ছা ইলেকট্রন বিন্যাস করো তাহলে। প্রথমে কি 2, তারপরে আবার 2, 2s2, তারপর 2p6। কারণ আমরা জানি 2 নম্বর শক্তি স্তরে 8টার বেশি ধরে না, তাহলে 8টা কিন্তু পূরণ হলো। পরের শক্তি স্তরে কতটা ধরে? 18টা ধরে। তাহলে চলো মিলাই, 3s2 2টা গেল, তারপর 3p6 তাহলে কত গেল? আবার গেল 8টা, আরও থাকে হাতে 10টা। কিন্তু আমার শুধুমাত্র লাগে আর একটা 4s1। তাহলে একবার হিসাব করো তো, 2, আবার এখানে 2, 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 1 19। হ্যাঁ এটা ভুল করছে, এটা তো হবে না, সরি, এটা আমি ভুল দেখাইলাম, এটা না, এটা হবে কোনটা জানো? যেহেতু 21, তাই না? তাহলে গ নম্বরটা দেখি, দেখো 1s2 2টা, 2s2 2 আর 2 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18, 18 আর এই যে প্রথমে আসবে কিন্তু 4s-এ, 18 আর 2 হচ্ছে 20, আর তারপরে আসছে 3d-তে, তারপরে হচ্ছে 21। হ্যাঁ তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, সরি, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এইটা হবে অ্যান্সার, ঠিক আছে, 21টা। আচ্ছা এগুলো তোমাদেরকে আমি শেখাবো, তোমরা শিখতে পারবা পরবর্তীতে। আচ্ছা এই সাথে সাথে আমরা কিন্তু অনুশীলনের যে প্রশ্নগুলো ছিল, আমরা অনুশীলনের প্রশ্নগুলো শেষ করলাম। তাহলে চলো এখন আমরা বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো দিকে একটু তাকাই, দেখি সেগুলো আসলে কতটুকু আমাদের উপকারে আসে। 1 নম্বর কোশ্চেন, পটাশিয়াম মৌলের প্রতীক কোনটি? এটা আমরা খুব ভালোভাবে জানি, কে হচ্ছে পটাশিয়াম। এই জন্যই বলছি যে 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের সিম্বল, প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা, প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর মুখস্থ লাগবে। রক্তে লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? ফসফেট 32, ঠিক আছে, বা 32p, ঠিক আছে, ফসফরাস 32, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি আইসোটোপের কোশ্চেন। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থিত? খুবই ভালোভাবে মনে রাখবা যে ডি এর মান কখনো 4 হয় না, 9 হয় না, কখনো কি হয় না, 4 হয় না আর 9 হয় না, কারণ এরা হচ্ছে সবচেয়ে আনস্টেবল ইলেকট্রন বিন্যাস। তো দেখো ডি এর মান 9 দিছে, ডি এর মান 7 দিছে, ডি এর মান 8 দিছে, ডি এর মান 5 দিছে। তাহলে আমি কি বললাম? ডি এর মান কখনো 4 হয় না আর 9 হয় না। তাহলে এখানের মধ্যে সবচেয়ে আনস্টেবল হচ্ছে 9, বাট আমার কিন্তু সেটা চাইনি, আমার চাইছে অধিকতর সুস্থিত। অধিকতর সুস্থিত হচ্ছে 5, তাহলে অধিকতর সুস্থিত হচ্ছে 5 আর 10, আর অধিকতর অস্থিত সেটা হচ্ছে কি 4 আর 9। এটা মনে রাখতে হবে, ঠিক আছে, এইটা দিয়ে কিন্তু কোশ্চেন আসবে, প্রতিবারে কোশ্চেন আসে। এবং ওই যে ক্রোমিয়াম আর কপার, এই দুইটার ইলেকট্রন বিন্যাস খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা সবসময়, ঠিক আছে, একটাতে 4-এর জায়গায় 5 হয়, একটাতে 9-এর জায়গায় 10 হয়। আচ্ছা চলো আমরা এটা দেখি। একটা এম একটা মৌল দিছে 23 আর 11, এর ক্ষেত্রে কোনটি সঠিক? 12টি প্রোটন ও 11টি নিউট্রন। আসলে কি এর 12টি প্রোটন, তার মানে এটা প্রথমেই কাটা, এটা হবে না। 12টি নিউট্রন ও 11টি প্রোটন। আচ্ছা এখানে যদি 11টি প্রোটন বলছে তাহলে আমাদের নিউট্রন সংখ্যাটা হিসাব করে নেওয়া উচিত। 23 থেকে 11 বাদ দিলে কিন্তু আসলে 12টা থাকে, তার মানে অ্যান্সার কিন্তু অলরেডি আমরা এটা পায়া গেছি, ঠিক আছে। পরেরটাতে একটু দেখো 10টি প্রোটন, এটা এমনিই বাদ, কারণ এখানে 10টি প্রোটন হবে না। 13টি প্রোটন, আচ্ছা 13টি প্রোটন, এটাও হবে না, ঠিক আছে, তার মানে একটা মিলাইলেই কিন্তু বাকিটা তুমি পাচ্ছ, তোমাদের কিন্তু 4টায় মিলাইতে হবে না। দেখো তোমরা 11টা প্রোটন যেখানে পাইলা খালি সেটাই মিলাও, 11টা প্রোটন 11টা প্রোটন, আচ্ছা এই দুটো মিলাইতে যাও, তখন দেখো প্রোটন মিলাইতে যাও, 11টা প্রোটন, এখানে আছে 12টা প্রোটন, তার মানে তুমি এখানেই কিন্তু শুধুমাত্র 11টা প্রোটন পাইছো, তাহলে অ্যান্সার এটাই, তোমার নিউট্রনও বের করা লাগবে না। এটা হচ্ছে বুদ্ধি, ঠিক আছে। আচ্ছা
মৌলের একটি প্রোটনের ভর কত? মৌলের একটি প্রোটনের ভর, এটা হচ্ছে প্রোটনের ভরের মান আছে, সেটা মুখস্থ করে নিবা 1.67 × 10⁻24 গ্রাম। সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত? এটা 98 গ্রাম। ঠিক আছে, এটা কিভাবে বের করে জানো? দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4, এই যে একটু কমায় দেই, দাঁড়াও। এই সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর, তাহলে সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4 না? H হচ্ছে কত? H2, তার মানে হচ্ছে 1 × 2 প্লাস 1 × 2 প্লাস হচ্ছে কত? H2S, সালফার হচ্ছে কত? 32 প্লাস H2SO হচ্ছে কত? 16 প্লাস H2SO4 SO4, অক্সিজেন হচ্ছে কত? 16 × 4, অক্সিজেন হবে কত? অক্সিজেন হবে 16 H2SO4 × 4। ঠিক আছে, ইকুয়াল করলে তোমরা পাবা কত? ইকুয়াল করলে পাবা 98, ইকুয়াল করলে তোমরা কিন্তু এই 98-এ পাবা। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এই যে এইভাবে আমাদের 98 কিন্তু আসলো। আচ্ছা, তারপরে আসি, এটা এখানেই থাকো এইভাবে। ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? আমরা কি জানি? হাইড্রোজেনের, দাঁড়াও আগে এইটা ইয়েটা নিয়ে নিচ্ছি। পেন কোনটা? আচ্ছা, এই যে পেন। হ্যাঁ, আমরা কি জানি ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? আমরা জানি হাইড্রোজেনের আইসোটোপ পাওয়া যায় হচ্ছে 3টি, একটা কি ডিউটেরিয়াম, একটা প্রোটিয়াম, আর একটা হচ্ছে ট্রিটিয়াম। তাহলে ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত? ডিউটেরিয়ামের ভর সংখ্যা হচ্ছে 2। পরেরটার ভর সংখ্যা কত? পরেরটার ভর সংখ্যা হচ্ছে 3। পরেরটার কত? পরেরটার হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা। রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে? এটা মুখস্থ টাইপের পড়াশোনা, 1911 সালে, এটা মুখস্থ করতেই হবে। দেখো এখন পর্যন্ত কিন্তু কোনো ক্রিটিক্যাল কোশ্চেন আসে নাই, সব সহজ কোশ্চেন। কোন ইলেকট্রন বিন্যাসটি Fe3+ আয়নের জন্য প্রযোজ্য? মনে রাখবা যে Fe2+ হোক আর Fe3+ হোক, মানে যতটা প্লাস থাকবে ততটা ইলেকট্রন কম হবে। কারণ কি? সে ততটা ইলেকট্রন মানুষকে দান করে দিয়েছে, ততটা ইলেকট্রন কি করেছে? মানুষকে দান করে দিয়েছে, তাহলে অতটা কম হবে। তাহলে আমরা Fe কতটা জানি বলো তো দেখি? Fe জানি 26টা, সেই 26 থেকে সে যদি 3টা দান করে দেয় তাহলে তার থাকবে কত? তার থাকবে 23টা। তো তুমি সবসময় এখানে মিন করবা 23টা কোথায় আছে। ঠিক আছে, তো চলো আমরা খুঁজি। 3s2 3p6, এই যে 3d5 4s0। ঠিক আছে, এখানে কি হইতো বলো তো? এখানে 4s2 হইতো। ঠিক আছে, এখানে 4s2 হইতো, আর এখানে 3d4 হইতো। সেখানের জায়গায় আমরা কি করলাম? 3d5 করে দিলাম আর 4s0 করে দিলাম। বাকিগুলো কিন্তু আগের মতোই আছে, 1s2 2s2 2p6। ঠিক আছে, এইভাবে করবা, আই থিঙ্ক তোমরা পারবা। আচ্ছা, তারপর হচ্ছে কোন মৌলের প্রতীক ল্যাটিন ভাষা হতে গৃহীত হয়েছে? কোন মৌলের প্রতীক ল্যাটিন ভাষা হতে গৃহীত হয়েছে? অবশ্যই সোডিয়াম। সোডিয়াম কোন ভাষা থেকে আসছে? নেট্রিয়াম থেকে। ঠিক আছে, ল্যাটিন কোন ওয়ার্ড থেকে আসছে? নেট্রিয়াম। নেট্রিয়াম থেকে আসছে Na। আসলে সোডিয়াম হওয়ার কথা ছিল কি Sd, কিন্তু সেটা না হয়ে কিন্তু হলো Na। কেন? কারণ এটা ল্যাটিন নাম থেকে এসেছে নেট্রিয়াম। সালফারের সঠিক সংকেত কোনটি? সালফারের সঠিক সংকেত হচ্ছে S8। ঠিক আছে, এইটা খুব ভালোভাবে মনে রাখবা। 2017 সালে, এই যে এইটাই হচ্ছে আমার কোশ্চেন, বুঝতে পারছো? 2017 সালে, 2016 সালে আলটিমেটলি এটা হচ্ছে আমার কোশ্চেন ছিল। আমি এই কোশ্চেনে পরীক্ষা দিয়েছিলাম এই 2017 সালে। আচ্ছা, তো রাজশাহী বোর্ড ছিল না, সরি, এটা রাজশাহী বোর্ড ছিল না, আমার ছিল দিনাজপুর বোর্ড। ঠিক আছে, Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কত? সেম জিনিস, এবার কতটা হবে? এবার 3টে মাইনাস আছে, এবার 2টা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে খ নাম্বার হিসাব করে দেখো, 14 আর 2, আচ্ছা 8 আর 2 কত হয়? 8 আর 2 হয় 10, 10 আর 14 কত হয়? 24। ঠিক আছে, ঠিক এখানে কতটা বলছিলাম আমি? এখানে বলছিলাম 23, আর এখানে হয়েছে 24। তার মানে তোমার যতগুলো প্লাস থাকবে, বললাম না যে যতটা প্লাস থাকবে তোমার ততটা ইলেকট্রন কম হবে। ঠিক আছে, ততটা ইলেকট্রন কম হবে। জিঙ্কের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে প্রবেশ করে? জিঙ্কের ইলেকট্রন বিন্যাস এইভাবে করবা, করে দেখবা যে কোথায় প্রবেশ করে। সর্বশেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করে। মনে রাখবা 1 থেকে 30 পর্যন্ত যতগুলা ইলেকট্রন বিন্যাস আছে সবগুলার শেষ শক্তি স্তর, মানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে ডি। ঠিক আছে, 21-এর পর থেকে বাকিগুলো সবগুলার হচ্ছে ডি শক্তি স্তর, কোনোটাও এফে যাবে না, কোনোটাও এফে যাবে না, সবগুলাই হচ্ছে ডি শক্তি স্তর। ঠিক আছে, এটা একটা ছোট ট্রিক। আচ্ছা, গেল, চলো এবারে পাশে যাই।
21 নম্বর, হার্টে পেসমেকার বসাতে কোনটি ব্যবহৃত হয়? এটা মনে রাখতে হবে, প্লুটোনিয়াম 238। কি? প্লুটোনিয়াম 238, এটা একটা আইসোটোপের ব্যবহার। জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত? জিঙ্ক নাইট্রেট, তাহলে এটা আমি লিখি জিঙ্ক নাইট্রেট, ঠিক আছে, জেড এন এন ও 3, এপাশে হবে কি 2, ঠিক আছে। তাহলে বলছে কি জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত? দেখো তো, এটা নাইট্রেট আয়ন না, এটা একটা যৌগ মূলক না, NO3 নাইট্রেট। এই যে জিঙ্কের যোজনী ছিল কত? 2, জিঙ্কের যোজনী গেছে এই পাশে 2, আর নাইট্রেটের যোজনী ছিল কত? 1, 1 আসছে জিঙ্কে, তাই 1 লেখা লাগে না, ঠিক আছে, তোমাকে একে দেখাইলাম। তাহলে এই যে নাইট্রেট 2, এই 2টা ওপাশে গেছে, বুঝছো? এই জন্যে জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা হচ্ছে 2। খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়বা। এই যে এইটা একটা এক্সেপশন কোশ্চিন পাইলাম আমি, আমার ভালো লাগছে এই কোশ্চিনটা, ঠিক আছে, এতগুলো কোশ্চিনের মধ্যে এতক্ষণে একটা এক্সেপশন কোশ্চিন পাইলাম। আচ্ছা, গেল। কোনটির ডি অরবিটাল অর্ধপূর্ণ? ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকে কোনটার? ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, কপার। ম্যাঙ্গানিজের ডি অরবিটাল কি অর্ধপূর্ণ, তার মানে এটা ইলেকট্রন বিন্যাস করলে দেখবা কি অর্ধপূর্ণ, মানে কি ডি অরবিটালে থাকে কয়টা? 10টা। তাহলে এখানে থাকতে হবে কয়টা? অর্ধপূর্ণ, যেহেতু অর্ধেক, তার মানে 5টা, ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম 2+ ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, ইলেকট্রন সংখ্যা তাহলে কয়টা হবে বলো তো? ক্যালসিয়াম 2+, তার 20টা ইলেকট্রন বা তার 20টা প্রোটন প্রথম অবস্থায় থাকবে, বাট সে কিন্তু 2টা ইলেকট্রন দান করেছে, দান করে কি ক্যাটায়ন হয়েছে। যখন সে 2টা ইলেকট্রন মানুষকে দিয়ে দিল, তার কি আর 2টা ইলেকট্রন থাকবে? থাকবে না, তার 2টা ইলেকট্রন অলরেডি কমে যাবে। তাহলে 20 থেকে 2টা কমলে 18টা, ঠিক আছে, এটা মনে রাখবা। আর এখানে যদি প্লাস হইতো, ধরো এখানে ক্লোরিন মাইনাস দিছে, ঠিক আছে, তাহলে আমরা জানি ক্লোরিনের কয়টা থাকে? 17টা। মাইনাস হওয়ার কারণে তোমাকে বুঝতে হবে ক্লোরিন আর একটা গ্রহণ করছে, তার মানে তোমরা সবসময় উল্টা কাজটা করবা, প্লাস থাকলে মাইনাস করবা, মাইনাস থাকলে প্লাস করবা, ঠিক আছে। আচ্ছা, কোনটির বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে? কোনটির বর্ণালী? শুধুমাত্র হাইড্রোজেন, এইটাই কিন্তু কি বোর বলতে পারছে, আর অন্য কিছু কিন্তু এখনো বের করতে পারে নাই। ক্রোমিয়াম 24 মৌলের তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে? ইলেকট্রন থাকে মোট 13টি, ঠিক আছে, এটা হিসাব করে দেখবা, এটা আর দেখাইতে যাচ্ছি না, তাহলে বেশি সময় লাগবে। তারপরে দেখো, ফসফরাস 32 আর 15 আইসোটোপ নিচের কোনটির ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা কিন্তু পড়তে হবে, রক্তের লিউকোমিয়া, এবং এই কোশ্চিনটা আসছিল, ঠিক আছে, রক্তের লিউকোমিয়ায় কি 32P ব্যবহার হয়। ক্লোরিন 37, মোট নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কীভাবে বের করে? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, তাহলে 35 - 17 বিয়োগ করলে পাবা 18, তার মানে ক্লোরিনের নিউট্রন সংখ্যা হচ্ছে 18। কপার সালফেটের আপেক্ষিক আণবিক ভর কত? কপার সালফেট, না CuSO4, মনে রাখবা খুবই ভালোভাবে। কপার সালফেট এর আণবিক ভর 159.5, এটা এইভাবে করবা, কপার 65.5, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 × 4, যোগ করলে যা হবে তাই। ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটির অনুরূপ? অবশ্যই মনে রাখবা কি, দেখো ক্যালসিয়াম 2+ বলছে, তার মানে কি সে 2টা দান করছে, তার মানে তার নিজের ইলেকট্রন 2টা কমে গেছে, তাহলে 20 থেকে 2টা যদি কমে যায় তাহলে থাকে কয়টা? 18টা। 18 আবার কার মতো? 18 হচ্ছে আর্গনের মতো, সো অ্যান্সার হচ্ছে আর্গন। আচ্ছা, অ্যালুমিনিয়াম 3+ আয়নের ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, এর ইলেকট্রন সংখ্যা কত বলো তো? 3+, তার মানে কি 3টা দান করে দিয়েছে। অ্যালুমিনিয়ামে থাকে মোটামুটি বলে অ্যালুমিনিয়ামের থাকে কয়টা? অ্যালুমিনিয়ামের থাকে 13টা, তার থেকে 3টা গেলে থাকে কত? 10টা, অর্থাৎ অ্যান্সার 10। সহজ। নিচের কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 10 ও নিউট্রন সংখ্যা 12 রয়েছে? আচ্ছা, এখানে দেখো বলছে ইলেকট্রন সংখ্যা 10 ও নিউট্রন সংখ্যা 12, তোমার নিউট্রন সংখ্যা গণনা করা দরকার নাই, আমরা আগে ইলেকট্রন সংখ্যাটা দেখব। চলো দেখি ইলেকট্রন সংখ্যা দিয়ে আমরা পারি কিনা। 11 হবে না, আমাদের ইলেকট্রন সংখ্যা কিন্তু চাইছে 10, এখানেও বলছে 11 হবে না, 8 হবে না, 8 এটাও আমরা পাইলাম না। আচ্ছা, ধরো আপাতত পাইলাম না, তাহলে আমরা কি পাবো? আমার কিন্তু এখানে 2টা মেথড দিয়ে করা যাবে, ঠিক আছে, আমরা এখন একটু নিউট্রন সংখ্যাটা খুঁজে দেখি যে পারি কিনা, ঠিক আছে। আচ্ছা, নিউট্রন সংখ্যা 23 থেকে 11 বাদ দিলে কত? 12। আচ্ছা, এখানে কিন্তু অলরেডি 12 পাইছি, কিন্তু ভেজাল আছে, আমি পরে দেখাচ্ছি। 23 থেকে 11 বাদ দিলে কত? 12। 23 থেকে 11 বাদ দিলে এখানেও কিন্তু 12, ঠিক আছে। আবার 17 থেকে 8 বাদ দিলে এখানে কত হয় দেখো, 8 8 16, এখানে হয় 9, 16 থেকে 8 বাদ দিলে 8। আচ্ছা, এখন অ্যান্সার কোনটা, ঠিক আছে, অ্যান্সার কোনটা তোমাদের মনে রাখতে হবে। দেখো এখানে কিন্তু সোডিয়াম আয়ন দিছে, আর এখানে সোডিয়াম দিছে, এখানে কি সোডিয়াম আয়ন দিছে, এখানে সোডিয়াম দিছে, তাহলে একবার হিসাব করো তো,
সোডিয়াম আয়ন তার মানে Na প্লাস, এর এখন ইলেকট্রন কয়টা? একটু আগে তো আমরা এইগুলো শিখলাম, এই অ্যালুমিনিয়াম শিখলাম, অ্যালুমিনিয়াম 3 প্লাস হইলে তার মানে 3টা কম, তাহলে সোডিয়াম প্লাস মানে কি? এর মানে একটা কম, তার মানে সোডিয়ামের এখানে আলটিমেটলি ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে 10টা। এর প্রোটন সংখ্যার কিন্তু কোনো চেঞ্জ হয় না, মনে রাখবা প্রোটন সবগুলারে ঠিক আছে, ঠিক আছে, প্রোটন 11, প্রোটনকে তুমি কখনোই চেঞ্জ করতে পারবা না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, প্রোটনকে তুমি চেঞ্জ করতে পারবা না, কিন্তু তার বদলে তুমি ইলেকট্রনকে চেঞ্জ করতে পারবা, কারণ ইলেকট্রন আদান প্রদান ঘটে, প্রোটনের কোনো আদান প্রদান ঘটে না। তাহলে এখানে দেখো তো সোডিয়াম প্লাস, তার মানে এর একটা ইলেকট্রন কমে গেছে, তার মানে এর ইলেকট্রন সংখ্যা 10, ঠিক আছে। এইটার ক্ষেত্রে ঠিক আছে ইলেকট্রন সংখ্যা 10, এবং যখন আমি নিউটন সংখ্যা হিসাব করি তখন পাবো 12, বুঝছো? নিউটন সংখ্যা কিন্তু প্রোটন সংখ্যা মাইনাস ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ঠিক আছে, তার মানে 12 পাইলাম আর 10 পাইলাম। কিন্তু এইখানে আসো তো, এইখানে প্রোটন সংখ্যা দেওয়া আছে 11, তার মানে এর কিন্তু ইলেকট্রন সংখ্যাও 11, তার মানে এটা কাটা, এটা হচ্ছে না। এই কোশ্চিনটা আমার খুবই ভালো লাগছে, আর একটা এক্সেপশন কোশ্চিন, ঠিক আছে, যে মাথা কাটাইতে পারবে সে এই কোশ্চিনটা বুঝবে। দেন পৃথিবীর বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? কার্বন 14, ঠিক আছে। পরবর্তী পার্টটা নিয়ে আমি হাজির হব পরবর্তী ভিডিওতে, কারণ একটা ভিডিও যখন এত বড় হয় তখন স্টুডেন্টরা কেউ দেখে না, বাট আলটিমেটলি এখানে কিন্তু অনেক তথ্য দেওয়া ছিল, ঠিক আছে। তো আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ।